জুলি এসে বন্দুকটা ধরে উপরের দিকে ঘুরিয়ে দেয়। জুলি, তুই এখানে? তুমি কি করছিলে আপু? প্রতিশোধ নিচ্ছিলাম। কোথাও একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে আপু। কি বলতে চাস তুই? আপু, আমার মনে হয় সোহাগ ভাইয়া নির্দোষ। মোনা ঠাস করে জুলির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তুই কি বলছিস জানিস? হ্যাঁ আপু, আমি যা বলছি ভেবেই বলছি। সোহাগ এসে রায়সার বাঁধনটা খুলে দিয়ে রায়সাকে জড়িয়ে ধরে। ভাইয়া, কাঁদছিস কেন পাগলি? আমি চলে এসেছি না। সোহাগ এদিকে ওদিকে তাকিয়ে দেখে মীরা কোথায়। ভাইয়া। রায়সা কাঁদতে থাকে। ভাবিকে মোনা আপু? তারপর? মোনা আপু ভাবিকে। এবার আমার খুব ভয় করছে কিন্তু সুটকি, তাড়াতাড়ি বল কি হয়েছে? মোনা আমার মীরার সাথে। তুমি শান্ত হও ভাইয়া, আমি বলছি। মোনা আপু ভাবিকে মেরে ফেলেছে, রূপসা নদীতে ফেলে দিয়েছে। না! সোহাগ চিৎকার করে বসে পড়ে। খুব জোরে কাঁদতে থাকে সোহাগ। এমন সময় হঠাৎ কেউ এসে তার রক্তে ভেজা নরম হাতটি দিয়ে সোহাগের কাঁধ স্পর্শ করে। সোহাগ ঘুরে তাকিয়ে দেখে মীরা রক্তাক্ত অবস্থায় ঝুলছে। সোহাগ মীরাকে ধরতে মীরা জ্ঞান হারিয়ে ফেলে। এই মীরা, কথা বলো বলছি। কি হয়েছে তোমার মীরা? ভাইয়া, ভাবির গুলি লেগেছে, এক্ষুনি ভাবিকে নিয়ে আমাদের হসপিটালে যেতে হবে, আর দেরি করো না। সোহাগ মীরাকে কোলে তুলে নিয়ে হসপিটালে যাবে। মোনা এসে সোহাগকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু না, তোর বউ বেঁচে ফিরে আসলো। এখন যখন তুই এসেই গিয়েছিস, আজ নিজের হাতে তোদের সবাইকে খুন করব। দেখ মোনা, তোর রাগ আমার উপর। আমার মীরাকে তুই বাঁচতে দে। বাঁচতে দেব? তুই বাঁচতে দিয়েছিলিস আমার বাবা বোনকে। তুই ভুল করছিস মোনা। আমি ভুল করছি? আজ আমি আমার বাবা বোনের প্রতিশোধ নিচ্ছি। এখন যখন সুযোগ পেয়ে গেছি, নিজের হাতে তোকে আর তোর পরিবারকে খুন করে প্রতিশোধ পূর্ণ করব। মোনা সোহাগের দিকে বন্দুকটা ধরে। যেই গুলি ছুটতে যাবে তখনই পুলিশ এসে মোনার হাত ঘ্যাসাং করে একটা গুলি বসিয়ে দেয়। মোনার হাত থেকে বন্দুকটা সিটকে দূরে গিয়ে পড়ে। তারপর পুলিশ মোনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার সময় মোনা সোহাগকে বলে যায়। সোহাগ মীরাকে হসপিটালে নিয়ে যায়। মীরার শরীরে গুলি ছুঁড়ে বেরিয়ে যাওয়ার কারণে মীরা এখন বিপদমুক্ত। মীরাকে ক্যাবিনে শিফট করা হয়েছে। রায়সা আর সোহাগ মীরার পাশে বসে রয়েছে। আচ্ছা ভাবি, তোমাকে না নদীতে ফেলে দিয়েছিল? পালিয়েছিলাম মানে? আমাকে জাহাজে উঠিয়ে গুন্ডাগুলো গল্প করছিল। আমি সুযোগ বুঝে সেখান থেকে পালাই। তারপর গুন্ডাগুলোর মধ্যে একজন আমাকে চিনতে পারে, পালাতে সাহায্য করেছে, আর তার সাথীদের বলে আমাকে সে নদীতে ফেলে দিয়েছে। কিভাবে চিনল ওই গুন্ডাটা তোমাকে? রাইসোলের ডাক্তারি পড়ার টাকার জন্য একদিন তার স্ত্রীকে আমি কিডনি ডোনেট করেছিলাম। ও, এসব কথা এখন বাদ দাও, আগে সুস্থ হও তারপর বলবে। 20 বছর পর। হাসছিস কেন মায়া? কি করব বল, তোর এই গল্পটা শুনে আমার মুভি লাগছে। তোর বিশ্বাস হলো না? এই জন্যই বলতে চাইছিলাম না। না না বল, তারপর কি হলো? আমি আর কিছুই বলবো না। তোর বিশ্বাস হলো না তো যা ভাগ। ওই শালি, একটা গল্প শেষ না করে বাহানা শুরু করেছিস। আগে বল তারপর কি হলো? এটা গল্প না মায়া, এটা আমার মামা মামির। কি? মা আমাকে এই গল্পটা ছোটবেলা থেকেই শোনাতো। আমার মামা মামি এখন আর একসাথে থাকে না। মানে? বাদ দে এসব কথা, এখন জলদি চল, অফ টাইম শেষ। দেরি করলে ডক্টর মায়ের এসে তোর ব্যান্ড বাজাবে। ওই এক যন্ত্রণা। লোকটার কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো, শুধু আমি ছাড়া। যখন তখন শুধু আমাকে জ্ঞান দেয়। কারণ তোর কাজগুলো এমন যে তোকে জ্ঞান না দিলে হয় না। জ্ঞান কি মা কম দেয়? তবুও কিভাবে যে মেডিকেলে পড়তে পাঠালো। আমি তো অ্যাডমিশন টেস্টেও ফেল করার কত চেষ্টা করেছিলাম, কিন্তু কি করতাম, ওই মাহির বজ্জারটা এসে চেহারা খাতার উপরে হুমড়ি খেয়ে পড়েছিল। বজ্জারটাকে দেখাতে গিয়ে নিজেই ফেসে গেছি। কপাল আমার, সেই ডাক্তারি পড়তে আসা লাগলো। ওভাবে বলিস না মায়া, স্যার কত ভালো, আমাদের বকে তো ভালোর জন্যই। কে বজ্জাত? মায়া? রুষা, ক্লাসে যাও। ওকে স্যার। দাঁড়াও মায়া, তুমি কোথায় যাচ্ছ? আপনি বললেন তো ক্লাসে যেতে। কানে কি সমস্যা আছে তোমার? কেন স্যার? আবার বলছো কেন? সরি স্যার। সরি কিসের জন্য? আর কখন আপনাকে কিচ্ছু বলবো না। তোমার মধ্যে শিক্ষাধিকার খুব অভাব। শিক্ষকদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানো না।
কি? শোনো মেয়ে, এটা লাস্ট। নেক্সট টাইম যেন এভাবে কোনো শিক্ষকদের নিয়ে বলতে না শুনি, মনে থাকবে? মায়া মাথা কাত করে হ্যাঁ বলে। জি স্যার। এবার ক্লাসে যাও। আজ সোহাগের জন্মদিন। মীরা বাড়িতে অনেক ভালো ভালো রান্না করছে। যা যা খেতে সোহাগ পছন্দ করে তার সব। রান্না শেষে মীরা খাবারগুলো নিয়ে বাইরে আসে। কিছু সুবিধাবঞ্চিত পথশিশু বসে আছে খাবারের অপেক্ষায়। তাদেরকে পাত পেরে খেতে দিয়ে শাড়ির আঁচলে চোখের পানি মুছছে মীরা। খাওয়ানো শেষে যখন শিশুগুলো চলে যায়, মীরা দৌড়ে গিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা সুটকেসটা বের করে সোহাগের ছবিটা হাতে নিয়ে কাঁদে। অনেক অসম্মান, অবহেলা আর অপমান নিয়ে মীরা সোহাগের বাড়ি থেকে সেদিন রাতে বেরিয়ে এসেছিল। তারপর আর নিজের আপনজন কারো সাথে যোগাযোগ রাখেনি। মীরা সোহাগের ছবিতে হাত বোলাচ্ছে আর কাঁদছে। মীরার চোখের পানি গড়িয়ে সোহাগের ছবির ফ্রেমে পড়ছে। আপনি আমাকে ফুল বুঝলেন? এত বড় অপবাদ দিলেন আমাকে আপনি? মায়া, ও তো আপনার আর আমার সন্তান। কিন্তু আপনি ভাববেন না, আমি কখনো মায়াকে জানতে দেব না ওর পিতৃ পরিচয়। ওর মা আমি, ওর বাবাও আমি। ও কখনো আপনার কাছে নিজের পরিচয় নিয়ে যাবে না। আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন। জীবন থেকে 20টা বছর চলে গেল। এর মধ্যে এমন একটা রাত নেই আমি আমার মীরাকে নিয়ে ভাবিনি। এমন একটা দিন নেই তোমায় অনুভব করিনি। তুমি আছো, তুমি ছিলে, আর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমিই থাকবে আমার জীবনে। তুমি বলতে না মীরা, আমি সত্যিই খুব পচা, নোংরা, খারাপ একটা মানুষ। সত্যি আমি তোমার ভাগ্যে নেই। ভুল বুঝেছি আমি। ভুল বুঝে তোমার মতো একটা নিষ্পাপ মেয়েকে মিথ্যা অপবাদ দিয়েছি, আর আজ আমি তার শাস্তি পাচ্ছি। তোমাকে হারিয়ে বুঝেছি তুমি কি ছিলে আমার জীবনে। আমি জানি না আর কখনো তুমি ফিরে আসবে কিনা, বলবে কিনা, ওগো আমাকে একটু ভালোবাসুন, একটু আদর দিন। তবুও আমি তোমার অপেক্ষায় থাকি। খুব ভালোবাসি যে তোমায়। মীরার ছবি বুকে নিয়ে কথাগুলো বলে কাঁদতে থাকে সোহাগ। হঠাৎ সোহাগের কাঁধে কারো হাত পড়ে। সোহাগ চোখের পানি মুছে তাকিয়ে দেখে বোন রায়সা ছলছল চোখে সোহাগের দিকে তাকিয়ে আছে। তুই কখন এলি সুটকি? কি হলো, কথা বলছিস না? আর কত নিজের কষ্টগুলো সবার থেকে লুকাবে ভাইয়া? কিসের কষ্ট? ভাবির ছবি বুকে নিয়ে এতক্ষণ তুমি সেই কথাগুলো বলছিলে, আর সব আমি শুনেছি। এত ভালোবাসো তুমি ভাবিকে, তাহলে কেন ভাইয়া সেদিন ভাবির কথাগুলো যদি একবার শুনে নিতে, তাহলে আজ এইভাবে তোমাকে কষ্ট পেতে হতো না। আমার ভাবি যে ফুলের মতো পবিত্র। ওই মিথ্যাবাদী হাসানের কথায় তুমি সেই দিন বিশ্বাস না করলে ভাবি আজ আমাদের মধ্যেই থাকতো। সোহাগ রায়সাকে জড়িয়ে ধরে খুব জোরে জোরে কাঁদে। ভুল করেছি রে বোন, অনেক বড় ভুল করেছি। আমার তখন মাথায় ছিল না, আর তাই তো মীরাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। শুধু আমার সিদ্ধান্তটা ওর উপর চাপিয়ে দিয়েছি। ও এখন কোথায় আছে, কেমন আছে, কিছুই আমি জানি না। ভাইয়া কেঁদো না প্লিজ, আমি তোমাকে এভাবে কাঁদতে দেখতে পারছি না। আচ্ছা রায়সা, তোর ভাবি তো জানে আমার খুব রাগ, তাহলে এভাবে কেন আমাকে ছেড়ে চলে গেল? ও কি পারতো না প্রতিবারের মতো তখনও আমাকে একটু সময় দিতে, একটু বোঝাতে? ও তো জানে আমার উপর যতই রাগ করে থাকি না কেন, ওকে ছাড়া আমি থাকতে পারি না। আত্মসম্মান বোধ। হ্যাঁ ভাইয়া, একটি মেয়ে তার স্বামীর জন্য সব অন্যায় সহ্য করে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারে, কিন্তু চারিত্রিক অপবাদ সেটা কখনো একটা মেয়ে সহ্য করতে পারে না। আর যদি ভাবির জায়গায় আমি হতাম, হয়তো আমিও রাইসুলকে ছেড়ে অনেক দূরে চলে যেতাম। হ্যাঁ, খুব খারাপ আমি। মীরা আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর আমি জন্মদিনের পার্টিতে সকলের সামনে আমার ভাবতেও ঘৃণা করছে। আমি আমার নিজের সন্তানকে অস্বীকার করেছি, বলেছি মীরার গর্ভে হাসানের অবৈধ সন্তান। হাসান তার প্রাপ্য শাস্তি পেয়েছে। ও তো কোনো অপরাধ ছাড়াই এত অসম্মান সহ্য করেছে। ও অনেকবার আমার কাছে নিজের সম্মানটুকু ভিক্ষা চেয়েছে, বলেছে আমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। আর আমি কিনা গোটা সমাজের চোখে আমার মীরাকে এতটা নিচে নামিয়ে দিলাম। ভাইয়া শান্ত হও। কিভাবে শান্ত হব বল? এতগুলো বছর ধরে ভেতরে ভেতরে আমার যে এই অপরাধবোধটুকু কুড়ে কুড়ে খাচ্ছে, আমি যে শেষ হয়ে যাচ্ছি বোন। মীরা আমাকে পায়ে পড়ে বলেছিল, বিশ্বাস করুন আমি পবিত্র, আমার সব কিছুই শুধু আপনার, আমি আপনার আমানত। এই হাসানকে নষ্ট করতে দেইনি। আর আমি মীরাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ও অনেকবার আমাকে ডেকেছে, আমি শুনিনি। আজ যখন ও নেই, তখন আমি কষ্ট পাচ্ছি। আমার ভেতরটা শূন্য মরুভূমির মতো খা খা করছে। আচ্ছা, আমার সন্তান কি পৃথিবীতে আলো দেখেছে?
নাকি আমার অংশ বলে মীরা তাকে? ছি ভাইয়া, এমন কথা বলো না। আমার ভাবি কখনো এমন কাজ করতে পারে না। যদি তাই হয় তাহলে তো এতদিন আমার সন্তান অনেক বড় হয়ে গেছে। একদম আমাদের রূপসার সমবয়সী। একটানে টেবিলের ওপর যা ছিল রাইসুল সব মেঝেতে ফেলে দেয়। বেল বাজাতেই নার্স ডাক্তার সব ছুটে আসে রাইসুলের কেবিনে। সব শেষ, আমার এতদিনের সব পরিশ্রম ধুলোয় মিশে গিয়েছে। এই হসপিটালটা শুধু আমার স্বপ্ন না, এর সাথে জড়িয়ে আছে আমার বোনের নাম। আজ সেই নামে কি হয়েছে স্যার? রাইসুল রাগান্বিত দৃষ্টিতে সকলের দিকে তাকায়। কি হয়েছে সেটা আবার জানতে চাইছেন? আপনারা এতটা কেয়ারলেস কিভাবে হতে পারেন? কি হলো বুঝতে পারছেন না? রাইসুল টিভিটা অন করে। সবাই নিউজের নিচের হেডলাইনটা পড়ে মাথা নিচু করে ফেলে। কি হলো এখন মাথা নিচু করে আছেন কেন? কথা বলুন। কে করেছে শ্যামলী বসুর অপারেশনটা? শ্যামলী বসু তো 105 নম্বর কেবিনে ছিল স্যার। 105 নম্বর কেবিনের পেশেন্টের সার্জারি ডক্টর মাহির খান করেছেন। নার্স এক্ষুনি গিয়ে ডক্টর মাহিরকে ডেকে আনুন। নার্স গিয়ে ডক্টর মাহিরকে ডেকে আনে। হুট করে মাহির ক্লাস ছেড়ে চলে যাওয়ায় ক্লাসের সব স্টুডেন্টরা অফ টাইম পালন করছে। কেউ ক্যান্টিনে যায় তো কেউ যার যার কাজ নিয়ে ব্যস্ত। মায়া গিয়ে হসপিটালের পেশেন্টের খোঁজ খবর নিতে থাকে। তারপর হাঁটতে হাঁটতে রাইসুলের ক্যাবিনের কাছে চলে আসে। সেখানে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ব্যাপারটা বুঝতে পেরে ক্যাবিনের বাইরে উকি দেয় আর দেখে মাহির বকা খাচ্ছে। রাইসুল শ্যামলী বসুর ফাইলটা মাহিরের মুখের উপর ছুঁড়ে মারে। মাহির ফাইলটা তুলে খুলে দেখে বিস্মিত হয়, কারণ রিপোর্টটা চেঞ্জ। স্যার, আমি রিপোর্টটা দেখে অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সব জেনে শুনে একজন পেশেন্টকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন? আমি সেটা কখন বললাম স্যার? আমি তো বলতে চেয়েছি রিপোর্টটা আমার দেখার সময় কেউ বদলে দিয়েছে, কেউ হয়তো আমাকে ফাঁসাতে চায়। অদ্ভুত তো, কে আপনাকে ফাঁসাতে চাইবে? বিশ্বাস করুন স্যার, আমি যখন রিপোর্টটা দেখেছিলাম তখন পেশেন্টের অপারেশন হওয়াটা খুব প্রয়োজন ছিল। তাই নাকি? তা কিভাবে মানবো? আপনি যা বলছেন সত্যি বলছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? স্যার, এখন আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে একটু সময় দিলে আমি প্রমাণ জোগাড় করে আনতে পারবো। বেশ, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে আপনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে আপনার থেকে ডাক্তারের লাইসেন্স কেড়ে নেওয়া হবে আর আপনাকে পুলিশেও দিয়ে দেওয়া হবে। ওকে স্যার। মাহির রাইসুলের ক্যাবিন থেকে বেরিয়ে এসে ক্যাবিনের সামনে মায়াকে দেখতে পায়। মায়ের তো ভয়ে কলেজা শুকিয়ে যাচ্ছে। না জানি মাহির এখন তাকে কি না কি বলবে, কিন্তু মায়াকে অবাক করে দিয়ে মাহির একটু আর চোখে তাকিয়ে মায়ার পাশ থেকে চলে যায়। অদ্ভুত লাগলো ব্যাপারটা, লোকটা আমায় কিছু না বলেই চলে গেল। এমনটা তো আগে কখনো হয়নি। সত্যিই কি উনি অনেক বড় ঝামেলায় ফেসেছে? এখন পুরো হসপিটাল আর বিপক্ষে, কেউ ওনার কথা বিশ্বাস করবে না। কিন্তু আমি তো জানি উনি কখনো এত বড় ভুল করবে না। আমার পুরো বিশ্বাস আছে ওনার উপর। মায়া মনে মনে কথাগুলো ভেবে দৌড়ে গিয়ে মাহিরের সামনে এসে দাঁড়ায়। কি হলো? স্যার, আমি আপনাদের সব কথা শুনেছি। আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? কি করবে? যা আপনি বলবেন। আমার মনে হয় আপনার পাশে আমার এখন থাকাটা খুব দরকার। সরো সামনে থেকে। না। ঠিক আছে, এসো আমার সাথে। এই কি, এখানে কেন আনলেন? মায়া মনে মনে ভয় পায়, হয়তো কথাটা বলার জন্য মাহির মায়াকে শাস্তি দেবে। ভয়ে মায়ার কপালে ঘাম চলে আসে। মাহির মায়ের হাত দুটি শক্ত করে দেয়ালের হাতে চেপে ধরে। কি সাহায্য করবে তুমি আমার? মাহির মায়ার এক হাত ছেড়ে দিয়ে স্টোর রুমের লাইটটা অন করে। লাইট অন হলে মায়া চোখটা তুলে মাহিরের দিকে তাকায়। তখন মাহির মায়ের আর একটা হাত ছেড়ে দিয়ে মায়াকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। কি করব ভেবেছিলে? শোনো মেয়ে, তোমাকে আমি বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবা মাকে খুশি করতে। তাছাড়া তোমার মতন একটা বৃত্তিহীন পরিচয়হীন মেয়েকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর কখনো স্ত্রী হওয়ার কথা মনেও করো না, মানুষ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। এটা আমার প্রফেশনাল প্লেস, মনে থাকবে কথাটা? বল, মনে থাকবে? মনে থাকবে। গুড। এখানে শ্যামলী বসুর সেই নকল ফাইলটা পাওয়া যেতে পারে। সাহায্য করতে চেয়েছিলে না, এখন খোঁজো। এখানে তো অনেক ফাইল, কোথায় খুঁজবো? তা আমি জানি না। এই আমি বললাম, তুমি খুঁজে এনে আমার কাছে দাও। এটা চেয়ার টেনে এনে মাহির। মায়া 2 ঘন্টা ধরে স্টোর রুমে শ্যামলী বসুর ফাইলটি খুঁজতে চলেছে, আর মাহির আর চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। একটা মুহূর্ত মায়াকে স্থির থাকতে দিচ্ছে না। এদিকটাই খুঁজো, ওদিকটাই খুঁজো, পায়ের উপর পা তুলে হুকুম করে চলেছে। মায়া চেয়ার নিয়ে উপরের তাকের ফাইলগুলো নামাতে চেষ্টা করে। হাতটি উঁচু করে ফাইলগুলো নামাতে গেলে পুরো ফাইলগুলো ভেতর থেকে কিছুটা
ছোট ছোট তেলাপোকা বেরিয়ে এসে মায়ার হাত থেকে কামিজের মধ্যে ঢুকে যায়। মায়া চিৎকার করে লাফাতে লাফাতে চেয়ার থেকে নেমে মাহিরের সামনে এসে কামিজ ছাড়তে থাকে। মাহির খপ করে মায়াকে ঠেলে পাশের দরজাটার সাথে মিশিয়ে মায়ার মুখটা হাত দিয়ে চেপে ধরে রাখে। সমস্যাটা কি তোমার? এভাবে চিৎকার করছো কেন? তেলাপোকা। তেলাপোকা মায়ের কামিজের মধ্যে পিঠে দিকে চলে যায়। মায়া উল্টে ঘুরে মাহিরকে ইশারায় দেখায় যে সে হাতে পাচ্ছে না। মাহির খেয়াল করে হ্যাঁ সত্যি মায়ার কামিজের মধ্যে কিছু একটা দৌড়াদৌড়ি করছে। তাই আর কিছু না ভেবে মাহির মায়াকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। মায়ার ঘাড়ের উপর থেকে আলতো করে চুলগুলো সরিয়ে দিয়ে কামিজের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। তারপর হাতিয়ে তেলাপোকা ধরে বের করে আনে। আচমকা মাহিরের এমন আচরণ মায়া হতভম্ব হয়ে যায়। গলা থেকে কোনো সুর বের হয় না। মাহির বুঝতে পারে মায়ের থেকে অনেকটা দূরে সরে যায়। পাশে পড়ে থাকা অনেকগুলো ফাইলের মধ্যে চোখ যেতেই শ্যামলী বসুর নামটা দেখে ফাইলটা টেনে তোলে মাহির। পেয়েছি। এখনই ফাইলটার থেকে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বের করতে হবে, তাহলে জানা যাবে হসপিটালে আর কে কে এই ফাইলটা স্পর্শ করেছে, আর এই হসপিটালে এমন কে আছে যে আমাকে ফাঁসাতে চায়। আপনাকে কেউ কেন ফাঁসাতে চাইবে? সেটা জেনে তোমার কি কাজ? যাও এখান থেকে। মায়া মুখটি ফ্যাকাশে করে চলে যাবে বলে স্টোর রুমে দরজাটা খুলছে। জ্যামে আটকে আছে। কি হলো বলতে বলেছি না তোমাকে? স্যার দরজাটা খুলতে পারছি না। একটা দরজা খুলতে এত ঢং? চোখ পাকিয়ে। ওহ শিট, আমি তো ভুলে গিয়েছিলাম। কি স্যার? দরজাটা একবার বন্ধ করলে বাইরে থেকে ধাক্কা না দিয়ে খোলা যায় না। তাহলে এখন কি হবে? জানি না, আমার ফোনটা ক্যাবিনে রেখে এসেছি, নইলে স্নিগ্ধকে ফোন করতাম। সমস্যা নেই স্যার, আমার কাছে ফোন আছে, আমি এক্ষুনি রুষাকে ফোন করে আসতে বলছি। মায়া রোষাকে ফোন করে। রোষা ফোনটা রিসিভ করে হ্যালো বলে। আর কিছু বলার আগে মায়ার ফোনটা বন্ধ হয়ে যায়। মায়া হ্যালো হ্যালো করে তাকিয়ে দেখে ফোনটা বন্ধ। কি হলো? ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। সারাদিন ফোনে কি এমন করো যে চার্জ থাকে না? প্রচন্ড বকা খায় মাহিরের কাছে যায়। এমন সময় হঠাৎ বিন্দু চলে যায়। মায়া অন্ধকারে খুব ভয় পেয়ে চিৎকার করে মাহিরকে জড়িয়ে ধরে। এই মেয়ে, কি হচ্ছে এটা? কি ছাড়ো আমাকে। না স্যার প্লিজ, ছাড়তে বলবেন না আমাকে, আমি অন্ধকারকে ভীষণ ভয় পাই। ন্যাকামো হচ্ছে, ছাড়ো বলছি। না স্যার প্লিজ, ছাড়তে বলবেন না আমাকে, আমি অন্ধকারকে ভীষণ ভয় পাই। ফাজলামো করছো, কিন্তু তুমি ছাড়ো। আপনি পরে দরকার হলে আমাকে 2-4টা চর বসিয়ে দিয়েন, আমি তবুও এখন আপনাকে ছাড়তে পারবো না, বললাম তো না। মাহির মায়াকে দূরে সরিয়ে দেয়। মায়া আবার মাহিরের বুকের সাথে মিশে যায়। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। আপনি রাগলেও এখন আর কিছু করার নেই, তাছাড়াও আমি আপনার স্ত্রী, আমার সাথে আপনি এমনটা করতে পারেন না। মায়া মাহিরকে আরো জোরে চাপতে ধরে। তুমি অনেক বেয়াদব হয়ে গেছো, তোমাকে মার দেওয়া উচিত, না হলে শুধরাবে না। মারুন, তবুও আপনাকে আমি এখন ছাড়তে পারবো না, আমি আমার স্বামীকে ধরেছি, আর বিদ্যুৎ না আসা পর্যন্ত এভাবেই থাকবো। আপনার যা করার বিদ্যুৎ আসলে করবেন। দুম করে আলো জ্বলে ওঠে। মায়ার চোখ দুটো অন্ধকারে ভয়ে এখনো বন্ধ হয়ে আছে। মাহির দেখে বিদ্যুৎ আসার পরও মায়া তাকে ছাড়ছে না। মাহিরের অসহ্য লাগে ব্যাপারটা। মায়াকে নিজের দিকে ছাড়িয়ে নিয়ে মায়ার চোখ বন্ধ পেয়ে ঝাঁকাতে থাকে। মায়া চোখ খুলে দেখে বিদ্যুৎ এসেছে, আর মাহিরের দিকে তাকিয়ে দেখে মাহিরের চোখ রাগে গসগস করছে। আজ মায়ার রক্ষা নেই। মাহির তো মায়াকে স্ত্রী হিসেবে মানে না, তাহলে মায়া কেন বারবার নিজের অধিকার বোধটা জানান দিতে যাবে? মায়া মুখ ঘুরিয়ে মাহিরের থেকে একটু দূরে সরে দাঁড়ায়। মায়াকে টেনে সামনে নিয়ে আসে মাহির। ইচ্ছে করছে কষে একটা থাপ্পড় বসিয়ে দেই। বেয়াদব মেয়ে কোথাকার, অসভ্য বলতে কিচ্ছু শেখনি। আমি কি সত্যিই কোনো ভুল করেছি? আবার জানতে চাও? আজ তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। একই তো এখানে আটকে আছি, বেরাবার উপায় খুঁজবা, তা না যত সব। বাঁচাও বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। এই চিৎকার করছো কেন তুমি? কেউ এখানে আমার দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ কি আছো? বাঁচাও। এতক্ষণে মায়ার চিৎকার শুনে কেউ একজন এসে পড়েছে। সে দরজা খুলতে গেলে মায়ার কানে আওয়াজ আসে। সাথে সাথে মায়া মাহিরকে ঠেলে দরজার পেছনে লুকিয়ে দিয়ে নিচে বসে পড়ে। ডাক্তার নাহিদ এসে মায়াকে এখানে এমনভাবে বসে থাকতে দেখে অনেক অবাক হয়ে যায়। ডাক্তার নাহিদ মায়ার পাশে বসে। এ কি মায়া, তুমি এভাবে এখানে বসে আছো কেন? মায়ের চোখের ইশারায় মাহিরকে চলে যেতে বলে। মাহির স্টোর রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে উকি দিয়ে দেখে কি করতে চাইছে মায়া। একটা বিড়ালের পেছনে ছুটতে ছুটতে এখানে এসে পড়েছি, কিছুতেই উঠতে পারছি না স্যার। না, তোমার পা তো ঠিক আছে। ঠিক আছে তাই না, কিন্তু আমি তো উঠতেই পারছি না স্যার। সামান্য মোচ হয়েছে, ঠিক হয়ে যাবে। ও তাহলে ঠিক আছে।
খুব কি ব্যথা করছে মায়া? আমি কি তোমাকে হেল্প করব? মায়া দরজার দিকে তাকিয়ে দেখে মাহির এখনো আছে। মায়া চোখের ইশারায় মাহিরকে বারবার চলে যাবার ইঙ্গিত দেয়। হেল্প করবেন? করুন স্যার। ডাক্তার নাহিদ মায়াকে কোলে তুলে উঠাতে যায়। মাহির দেখে মনে মনে বলে, এই মেয়ে কখনো সুধাবান নয়। তারপর চোখ পাকিয়ে মায়ের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায় মাহির। মায়া মাহিরের যাওয়ার পানে তাকিয়ে থেকে এক লাফে উঠে দাঁড়ায়। থাক স্যার, আমার পা একদম ঠিক হয়ে গেছে। এই দেখুন, আমি নাড়াতে পারছি, এখন হাঁটতেও পারবো। মায়া স্টোররুম থেকে বেরিয়ে যায়, আনমনা হয়ে হাঁটতে থাকে। রুষা এসে মায়াকে ডাক দেয়। মায়া খেয়াল করে না। হসপিটাল থেকে বেরিয়ে ইজি বাইকে ওঠে। রুষা দৌড়ে মায়ের কাছে আসার আগেই মায়া চলে যায়। যা, বলতেই পারলাম না। হাদিস পার্কে শহীদ মিনারের সিঁড়িতে অসংখ্য কস্ট বুক নিয়ে বসে আছে আবির। মায়া এসে আবিরকে ডাকে। আবির? মায়ার ডাক শুনে আবির কেঁপে ওঠে, আবার মনে মনে খুশিও হয়। মায়া যেন আবিরের প্রাণ। এতদিন পর মায়ের মুখে নিজের নামটি শুনে আবিরের হারানো সেই মুহূর্ত আবার চোখের সামনে ভেসে আসে। একটা সময় কত কষ্ট করতো আবির মায়ার মুখে একটাবার ভালোবাসি শব্দটা শোনার, কিন্তু মায়ার সেই এক কথা, বিয়ের আগে নো প্রেম নো ভালোবাসা। মায়া শুধু আবিরকে এড়িয়ে চলতো, যার কারণ আবিরের জানা ছিল না। তারপর একদিন আবির মায়াকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাবা মাকে নিয়ে চলে যায় মায়ার বাড়িতে। বিয়ে ঠিক হয়, তবুও মায়া আবিরের থেকে দূরত্ব বজায় রাখে। তবে কেন আবির থেকে দূরত্ব বজায় মায়া, সেই উত্তরটা আবিরের সামনে বিয়ের দিন আসে। কিন্তু সেদিন বাবা মাকে খুশি করতে গিয়ে আবির বিয়ের আসর ছেড়ে চলে যায়। আর যখন ফিরে আসে তখন খুব দেরি করে ফেলে। মায়াকে বিয়ে করে নিয়ে যায় মাহির, আবিরের থেকে অনেক দূরে। বিয়েটা কিভাবে হলো, মায়া কেমন আছে, কিছুই আবির জানতো না। তবে যেদিন জানতে পারলো সেদিন থেকে আবিরের মনে একরাশ আশার কিরণ জেগে উঠল। আবির উঠে দাঁড়িয়ে ধীর পায়ে গতিতে মায়ের সামনে আসে। ছলছল চোখ দিয়ে মায়ার মুখ পানে এক দৃষ্টিতে চেয়ে থাকে। ভাবে, এই সেই মায়া যার ভেতর থেকে টানে অনবরত। কেন ডেকেছিলেন আমাকে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই। আমাকে দেখার অধিকার আপনি অনেক আগেই হারিয়েছেন। বিশ্বাস করো মায়া, আমি তোমাকে এখনো খুব ভালোবাসি। আর আমি আমার স্বামীকে ভালোবাসি। কিন্তু সে তো তোমাকে ভালোবাসে না। একদিন বাসবে। কখনো বাসবে না, কারণ সে স্নিগ্ধাকে ভালোবাসে। সব খোঁজ খবর নিয়ে এসেছেন দেখছি। না মানে? থাক, আর বলতে হবে না। আমি জানি আমার স্বামী কাকে কতটা ভালোবাসে। সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। কিন্তু মায়া, আমারটা আমি বুঝে নেব। আশা করছি দ্বিতীয়বার আমার সাথে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টাও করবেন না। বলে মায়া উল্টো ঘুরে চলে যায়। আর মায়ার যাওয়ার প্রাণে আবির তাকিয়ে থাকে অনেকক্ষণ। আবিরের যে আজ কোনো অধিকার নেই মায়ার উপরে, তাহলে কিভাবে আটকাবে? মায়া বাড়ি ফেরার আগে মাহির এসে বসে আছে সোফায়, বসে বসে পান আসাচ্ছে আর ভাবছে মায়াকে কিভাবে শাস্তি দেওয়া যায়। এত বড় সাহস আমার সামনে ডক্টর নাহিদের কোলে উঠতে চাওয়া। ওকে তো আমি এসেছে নবাব নন্দিনী, ওকে আজ কিছু একটা করতেই হবে। মাহির দরজাটা খুলে মায়াকে কোলে তুলে নেয়। আচমকা মাহিরের এমন আচরণে মায়া বিস্মিত হয়ে আবিরের মুখের দিকে তাকিয়ে থাকে। মাহিরের বাবা মাও ব্যাপারটা দেখে মুচকে মুচকে হাসে। মায়াকে রুমে নিয়ে গিয়ে খাটের উপরে ফেলে দেয় মাহির। তারপর বলে, আপনি তো নিজেই উঠালেন। আর একটা কথাও বলবে না, বেয়াদব মেয়ে। কিছু বুঝে উঠতে পারে না, শুধু মুখ কালো করে মাহিরের দিকে তাকিয়ে থাকে। মায়ার গায়ে হাত তুলেনি, কিন্তু আজ ইচ্ছা করছে তোমাকে পিটিয়ে সাহায্য করতে। দেখুন, আপনি সব সময় আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আমি কার সাথে কথা বলবো সেটা তুমি আমাকে শিখিয়ে দেবে? আমি সেটা বলিনি। তা কি করে বলছো? কিছু না। তোমাকে সত্যি আমার মারতে ইচ্ছে করছে। লাজ লজ্জা কিচ্ছু তোমার মাঝে নেই। আমার সামনে বলো ডাক্তার নাহিদের কোলে উঠবা। ও, এই জন্য? আসলে ওটা কি? তখনই মাহিরের ফোনটা বেজে ওঠে। মায়া কিছু বলতে যাবে, মাহির মায়াকে থামিয়ে দিয়ে ফোন রিসিভ করে। হ্যাঁ স্নিগ্ধা, বলো। আরে বাবা, তুমি যেই ড্রেসটা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। হ্যাঁ আমি আসছি, 10 মিনিটের মতো সময় লাগবে। ওকে, রাখছি, বাই। তোমাকে আমি পরে দেখে নেব। কোথাও যাচ্ছেন? মাহির পেছন ফিরলে মাহিরের রাগী দুটি চোখ দেখে ভয় পেয়ে বলে, না মানে আপনি তো স্ত্রীদের ম্যামের সাথে বের হবেন। বাবা মা যদি জিজ্ঞাসা করে কি বলবো? মায়া মাহিরকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। ঠিক আছে, আমি বলে দেবো ইমার্জেন্সি পেশেন্ট দেখতে হসপিটালে গেছেন। মাহির এগিয়ে এসে মায়ার হাতটা ঘুরিয়ে পেছনের দিকে শক্ত করে চেপে ধরে। তোমার সমস্যাটা কি বলো তো? শুধু কি মিথ্যা বলতেই শিখেছো? না আমি আসলে, থাক, তোমার মুখ থেকে আর কোনো কথা আমার শুনতে ইচ্ছে করছে না। আমি স্নিগ্ধার সাথে রাইসুল স্যারের বাসায় যাচ্ছি, মির্জা প্যালেসে।
তার শালার জন্মদিনের পার্টিতে। বাবা মাকে সেটাই বলো। মায়া মাথা কাত করে হ্যাঁ বোধক উত্তর দিলে মাহির হাতটি ছেড়ে দিয়ে চলে যায়। মায়া ফোনটা চার্জে লাগিয়ে অন করে ওয়াশরুমে যায়। এর মধ্যে রুষার অনেকগুলো মিস কল। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুষাকে ফোন করলে রুষা মায়াকে পার্টিতে যাওয়ার কথা বলে। মায়া প্রথমে না করে দেয়, কিন্তু পরে কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। এরপর শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে চলে যায় মির্জা প্যালেসে। মির্জা প্যালেস। চলো না মামা, সবাই তোমার জন্য ওয়েট করছে। তুই কি পাগল হয়ে গেলি মা? এই বয়সে জন্মদিনে কেক কাটবো? তুমি যাবে কিনা তাই বলো। তোরা যা করবি কর, আমাকে প্লিজ রাখিস না। দেখো, তোমার জন্য এই পার্টিটা আয়োজন করেছি, এখন তুমি না করলে হবে না। রাইসুল, বুঝাও তোমার মেয়েকে। কি বুঝবো ভাইয়া, আপনাদের ব্যাপার আপনারাই বুঝে নিন, এর মধ্যে আমাকে কেন টানছেন? প্লিজ মামা, তুমি সারাদিন মামির ছবি নিয়ে এভাবে পড়ে আছো, এখন তো একটু বাইরে চলো। আজ আমাকে একটু একা থাকতে দে মা। তাহলে তুমি যাবে না তো? না। ঠিক আছে, আমার কথা তুমি শুনলে না তো? আমি কালকেই হোস্টেলে চলে যাব, থেকো তুমি একা। তোকে নিয়ে আর পারি না, চল। তবে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আগে চলো তো, সেটা পরে দেখা যাবে। পার্টির এক কোণে বসে আছে মায়া, এদিকে সবাই পার্টিতে মেতে আছে। চারিদিকে হই হুল্লোড়, কেমন যেন একটা অন্যরকম পরিবেশ। এতটা গান বাজনা জাঁকজমক পরিবেশের মধ্যে মায়া আগে কখনো আসেনি। কেমন যেন একটা অস্থির বোধ হচ্ছে, আবার ভালোও লাগছে। আচ্ছা, এই বাড়িটা তো সুহাগ মির্জার, এই শহরের অনেক বড় বিজনেসম্যান সে। মা তো তার নাম শুনেই ফ্যান। ইস রে, আর যদি মা থাকতো। যাই হোক, যে জন্য আসা, সুহাগ মির্জার সাথে কয়েকটা ছবি তুলে বড় করে বাঁধিয়ে মাকে পাঠিয়ে দেবো। মা যা খুশি হবে না, উফ, আমার তো তরই সইছে না। ইচ্ছে করছে এখনই মায়ের সেই খুশির হওয়ার মুখটা দেখি। হঠাৎ পার্টির সব লাইট অফ হয়ে যায়। সবাই সামনে তাকায়, একটি আলো এসে সোহাগের উপর পড়েছে। পুরো অনুষ্ঠানের সবার নজর সোহাগের দিকে। সোহাগ সিঁড়ি থেকে নামছে আর সবাই হাততালি দিচ্ছে। মায়াও সবার দেখা দেখি জোরে জোরে হাততালি দিতে থাকে। সোহাগ নিচে নেমে আসলে সবাই হাততালি বাজানো বন্ধ করে দেয়, আর মায়ার হাত এখনও তালি বাজিয়েই যাচ্ছে। সোহাগ আস্তে করে হেঁটে মায়ের কাছে এসে দাঁড়ায়। আলোটা গিয়ে সোহাগ আর মায়ের উপরে পড়ে। সবার দৃষ্টি এবার সোহাগ আর মায়ের দিকে। সোহাগের কেমন জানি মায়াকে খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে খুব কাছের আপন কোনো এক সত্তা। মায়ের মুখটাও যেন খুবই পরিচিত, একদম মীরার মতো। তাকানোর অঙ্গভঙ্গি আর চোখটা হুবহু মীরার। কে তুমি? সাথে সাথে পার্টির সবগুলো লাইট জ্বলে ওঠে। রোষা এসে মামার হাত ধরে বলে, আরে মামা, এ আমার বেস্ট ফ্রেন্ড মায়া। রোষা এসে বলে, এবার এসে তো কেক কাটবে। সবাই সেই কখন থেকে ওয়েট করছে। রোষা সোহাগকে টেনে নিয়ে যায় কেকের কাছে। মায়া কেহ। কি হলো মায়া, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। মায়া এদিক ওদিকে তাকিয়ে মাহিরকে কোথাও খুঁজে পায় না। তারপরে সে সোহাগের পাশে দাঁড়ায়। সোহাগ কেক কেটে অসচেতনভাবে মায়ের মুখের কাছে ধরে। মায়া হা করে যেই কেকের টুকরাটা মুখে দিতে যাবে, ওপাশ থেকে, এ কি মামা, আমি তো এই পাশে। ও সরি, ভুল হয়ে গেছে। সোহাগ রোষার মুখে কেকের টুকরোটা দিলে মায়ের মনটা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবে রোষা কত ভাগ্যবতী যে কিনা বাবার সাথে মামার ভালোবাসাটাও পেয়েছে। কত হাসি খুশি ভালোবাসা আর কেয়ারিংয়ে ভরপুর এই পরিবারটা, যেখানে সব আছে। ইস, এরকম একটা পরিবার যদি মায়ার থাকতো, তাহলে হয়তো আজ সমাজের মানুষে এত অবহেলা সহ্য করতে হতো না। এমন সময় রোষা এসে মায়ের মুখের মধ্যে কেকের একটা টুকরো ঢুকিয়ে দেয়। কিরে মুখ পুড়ি, ওভাবে মুখ পুড়িয়ে থেকে কি ভাবছিস? কিছু না, ভাবছিলাম তোর মামার সাথে কয়েকটা ছবি তুলবো। তোকে কে বারণ করেছে? না, কেউ বারণ করেনি, কিন্তু তোর মামা যদি না বলে দেয়। তুই যা গল্প শুনিয়েছিলি, আমার তো দেখেই ভয় লাগে, শুধু চোর থাপ্পড় কিছু একটা বসিয়ে দেয়। কে কাকে মারবে? মীরা তাকিয়ে দেখে সোহাগ সামনে দাঁড়ানো। আপনি মারবেন? মানে? হ্যাঁ, আমি রুষার কাছে শুনেছি খুব মারতেন আপনি আপনার স্ত্রীকে। মায়ের এমন কথা শুনে সোহাগের মাথা নিচু হয়ে যায়। মায়া আবার বলে, কিন্তু খুব ভালোবাসেন, একদম সিনেমার হিরোদের মতো। সোহাগ মায়ার এই কথাটা শুনে হেসে দেয়। তাই বুঝি? তুমি কিভাবে জানলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি? কেন আঙ্কেল, আমি কি মিথ্যে বলেছি? আপনি ভালোবাসেন না আপনার স্ত্রীকে? বাসি। এইভাবে মায়া আর সোহাগের ভেতরে কথা শুরু হয়। অনেক কথা হয় দুজনের মধ্যে, কিন্তু কেউ জানে না দুজনের মাঝে থাকা রক্তের সম্পর্কের কথা। কথা বলতে বলতে মায়া কয়েকটা ছবিও তুলে নেয় সোহাগের সাথে, মাকে পাঠাবে বলে। এতপর মায়া পুরো পার্টিতে মাহিরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও না আছে মাহির, আর কোথাও না আছে স্নিগ্ধা। রাত 2টা বাজে। মায়ের চোখে এখন ঘুম নেই। মাহিরটা বাড়িতে ফেরেনি। বিছানায় শুয়ে মায়ের মনে মাহিরকে নিয়ে চিন্তা আসে। আচ্ছা, উনি তো আমার আগেই বের হয়েছিল, তাহলে পার্টিতেও গেল না, বাসায়ও ফিরলো না। মানুষটা গেল কোথায়? তবে কি উনি আজ রাতে ফিরবেন না? স্নিগ্ধা ম্যামের সাথে রাতটা থাকবে?
না, এ আমি কি ভাবছি? উনি ঠিক চলে আসবে। মুখে যাই বলুক, উনি শুধু আমাকে ভালোবাসে, শুধু আমাকে। আমি ছাড়া উনি কারো না। আমি ওনাকে বিশ্বাস করব, যেই বিশ্বাস ওনাকে একদিন আমার কাছে ঠিক ফিরিয়ে আনবে। উনি আমার, শুধুই আমার। আমি ওনাকে এতটা ভালোবাসা দেবো যতটা ভালোবাসা কেউ কাউকে কোনোদিনও দিতে পারে না। সেই ভালোবাসার জোরে ওনাকে আমার কাছে ফিরে আসতেই হবে। চিন্তায় ঘুম আসে না মায়ার, তাই বিছানা থেকে উঠে দরজার দিকে গিয়ে দাঁড়ায়। 1 ঘন্টা মায়া এভাবে দাঁড়িয়ে আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 3টা। এমন সময় হঠাৎ দরজা টোকা পড়ে। মায়ার শব্দ শুনে দরজাটা খুলে দিতেই মাহির এসে মায়ার উপর ঢুলে পড়ে যায়। মায়া মাহিরকে শক্ত করে ধরে। কি হয়েছে আমার? এরকম কেন করছেন? মাহির বিড়বিড় করে বলতে থাকে, ও নষ্টা মেয়ে না, ও নষ্টা মেয়ে না। মায়া কিছু বুঝে উঠতে পারে না। মাহিরকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। মাহিরের পায়ের জুতো খুলে শার্ট খুলতে যায়। তখন শার্টের পকেটে অনেকগুলো ছবি দেখতে পায়। ছবিগুলো আবির আর মায়ার আজকের বিকালে হাদিস পার্কে দেখা করতে গেলেই কেউ হয়তো লুকিয়ে তুলেছে। মায়া মাহিরের গায়ে কম্বলটা টেনে নিয়ে আবিরকে ফোন দেয়। হ্যালো মায়া, কেমন আছো? আপনাকে বলেছিলাম না আমার সাথে দ্বিতীয়বার যোগাযোগ রাখার চেষ্টা করবেন না? তারপরেও কেন করেছেন? কি করেছি আমি? কি করেছেন সেটা বুঝতে পারছেন না? না, আজ বিকেলে আপনার সাথে আমি যখন দেখা করেছিলাম সেই সময় কাউকে দিয়ে আমার আর আপনার কথা বলার কিছু ছবি তুলেছিলেন। আমার চরিত্র খারাপ প্রমাণ করতে চান? ঠিকই বলছি, এত নিচে নেমে গেছেন আপনি। তোমার কথা বুঝতে একটু ভুল হচ্ছে মা, আমি এমন কিছু করিনি। মিথ্যা বলবেন না, আপনার সব চালাকি আমার জানা আছে। এসব করলে কখনো আপনার জীবনে আমি ফিরে যাব না, শুনে রাখুন। বলেই ফোনটা কেটে দেয় মায়া। টুট টুট টুট। হ্যালো মায়া, তুমি আমাকে ভুল বুঝলে মায়া। আমি এমন কিছুই করিনি যাতে তোমার অসম্মান হয়। আমি জানিও না এটা কে করেছে, তবে আমার মন বলছে ঠিকই করেছে। তোমার মতো একটা মেয়েকে কখনোই ডাক্তার মাহির খান ডিজার্ভ করে না। আবিরের কথা বলার পর মায়া পেছনে ঘুরে দেখে মাহির বসে আছে, নেশাগ্রস্ত অবস্থায় ঝিমাচ্ছে আর মিটমিট করে সে মায়ের হাতের ইশারার কাছে ডাকছে। মায়া কাছে গিয়ে দাঁড়ালে মাহির এক টানে মায়ের হাত ধরে টেনে নিজের কোলের উপর বসায়। তারপর থুতনিটা মায়ার ঘাড়ে রেখে বলে, ওই আবির চৌধুরী তোমার প্রেমিক তাই না? ওর সাথেই তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তুমি এখনো ওকে ভালোবাসো? এসব কি বলছেন আপনি? আচ্ছা, আবির চৌধুরী তোমার কোথায় কোথায় শুয়েছে? মায়া ভালো করে জানে মায়াকে কেউ শুলে মাহির তা সহ্য করতে পারে না। কেউ যদি মায়ের হাত একবার ধরে তাহলে মাহির নানান বাহানা খুঁজে মায়ের হাত 10 বার ধরবে। কাল ডক্টর নাহিদ কোলে তুলতে চেয়েছিল বলে বাড়ি এসে বসেছিল মায়াকে কোলে তুলবে বলে। মায়ার মনে এখন দুষ্ট বুদ্ধি খেলা করছে। কি হলো বলো, লোক কোথায় কোথায় শুয়েছে? আবির চৌধুরী তোমার কে? এখানে 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 আর এখানেও ছুঁয়েছে। আমিও শোবো। মায়ের হাত দিয়ে মায়ার কপালে, গলায়, বুকে আর ঠোঁটে আলতোভাবে শুয়ে দিতে থাকে। এভাবে ছুঁইনি। তা কিভাবে? ঠোঁট দিয়ে। আর কোথায়? আর কোনো কথা না, আপনি ঘুমান এখন। কাল সকালে হসপিটালে যেতে হবে না? তাহলে ঘুমাই। মাহির শুয়ে পড়লে মায়া কম্বলটা টেনে নিয়ে মাহিরের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর যখন মাহির ঘুমিয়ে যায় তখন বালিশটা নিয়ে সোফায় গিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে মাহিরের ঘুম ভাঙলে খেয়াল করে মাথাটা প্রচণ্ড আকারে ব্যথা চিরে নিয়ে যাচ্ছে। 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরে মাহির আস্তে ধীরে উঠে বসে। তাকিয়ে দেখে মায়া লেমন শরবত নিয়ে সামনে দাঁড়ানো। শরবতটা মাহিরের দিকে এগিয়ে দিয়ে মায়া মাহিরকে বলে, এই শরবতটা খেয়ে নেন, ভালো লাগবে। মাহির মায়ের হাত থেকে শরবতটা নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। সমস্যা কি তোমার? আর কতদিন বলবো সাত সকালে তোমার এই মুখটা আমার দেখতে ভালো লাগে না? আমি তো। তুমি কি? যাও আমার সামনে থেকে। মাহিরের মা কিচেনে রান্না করছিল। মাহির ওভাবে শরবতের গ্লাস ছুঁড়ে ফেলে দেওয়ায় মাহিরের মা মুফতি খান কাঁচ ভাঙার শব্দ শুনে ছুটে আসে। মুফতি খান এসেই বলতে লাগলো, কি হলো বৌমা, কিছু কি ভাঙলো? মায়া গিয়ে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। আপনার ছেলেটা খুব পচা মা, ওনাকে বলুন না আমার সাথে যেন এরকম না করে। সব সময় শুধু আমাকে অপমান করার বাহানা খুঁজে। মা ও। মাহিরের মা মাহিরকে হাত উঁচু করে থামিয়ে দেয়। তারপর মাহিরকে জিজ্ঞাসা করে। মাহিরের মুখে কোনো কথা নেই। মাহিরের মা আবার বলা শুরু করে, তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি যে বউয়ের সাথে নম্রস্বরে কথা বলতে পারিস না? তুই তো আগে এমন ছিলি না মাহির, এখন কি তুই তোর শিক্ষা দীক্ষা সব কিছু ভুলে যাচ্ছিস? পরের বার তোমার সাথে মাহির খারাপ ব্যবহার করলে এভাবে আর কাঁদবে না মা, আমাকে এসে নালিশ করবে, ঠিক আছে? মায়ের মাথা কাত করে হ্যাঁ বলে। তারপর মাহিরের মা মাহিরকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলে চলে যায়।
মাহির অগ্নিদৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে ঢোকে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে মায়ের সামনে মায়ের ব্রেকফাস্ট করে মায়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। তারপর মাঝপথে গিয়ে মাহির তার গাড়িটা থামিয়ে দিলে মায়া গাড়ি থেকে নেমে ইজি বাইকে উঠে হসপিটালে যায়। আর মাহির যায় স্নিগ্ধার বাসায় স্নিগ্ধাকে নিয়ে হসপিটালে যাবে বলে, যা মাহির প্রতিদিন করে। আজ শুক্রবার, মীরার ছুটির দিন। শীতের সকালে লেপের মধ্যে মুখ গুজে এখনও শুয়ে আছে মীরা আর ভাবছে সেই 20 বছর আগের দিনটার কথা, যে দিনটা সবকিছু ঠিক হয়ে গেছিল। না ছিল কোনো মান অভিমান, আর না ছিল কোনো ভুল বোঝাবুঝি, ছিল শুধু একে অপরের প্রতি ভালোবাসা। রাইসুল দেশে ফেরার পর মা আর রাইসুলকে সোহাগ বলে দিয়েছিল মির্জা প্যালেসেই থাকতে হবে। এতে সোহাগও তার বোনকে মিস করবে না, আর মীরাও তার মা ভাইকে মিস করবে না। তারপর হাসি, আনন্দ আর যত্নে ভরপুর একটা পরিবার, ভালোই চলছিল তাদের দিন। এত আনন্দের মাঝে কোথা থেকে কি হয়ে গেল, হয়তো সুখ বেশি দিন থাকে না, তাই এমনটা হয়েছে। অতীত। সেদিন মীরা প্রেগনেন্সি রিপোর্টটা নিয়ে হসপিটাল থেকে বের হয়েছিল। হসপিটালের সামনেই হাসান মীরাকে একা পেয়ে জোর করে তুলে নিয়ে যেতে চায়। মীরা কোনো মতে হাসানের কবল থেকে পালিয়ে আসে, আর পালানোর সময় রিপোর্টটা সেখানেই পড়ে যায়। মীরা ফিরে এসে সোহাগকে আর হাসানের কথা বলেনি, সোহাগ চিন্তা করবে বলে। দুদিন পর সোহাগের জন্মদিন, তাই মীরা ঠিক করে নেয় সোহাগকে সারপ্রাইজ পার্টি দেবে, সাথে এটাও বলবে আমি আপনার সন্তানের মা হতে চলেছি। কিন্তু পার্টির দিন হাসান এসে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। হাসান নিজেকে দাবি করে মীরার সন্তানের বাবা হিসেবে। মীরা অনেকবার সোহাগকে বোঝায়, কিন্তু সোহাগ বোঝে না। সোহাগের শুধু একটাই কথা, তোমার প্রেগনেন্সির কথা আমায় আগে কেন জানাওনি, আর হাসানের কাছেই বা তোমার রিপোর্টটা গেল কিভাবে। নিজের স্ত্রী আর সন্তানকে অস্বীকার করে এই বাইরের হাসানের কথার গুরুত্ব বেশি দিয়েছিল সেদিন সোহাগ। সকলের সামনে মীরাকে করেছিল অপমান, দিয়েছিল অপবাদ। মীরা অনেক মিনতি করে, কিন্তু সোহাগ শোনেনি। রেগে গেলে যে মানুষের মাথা ঠিক থাকে না, তাই বলে সোজা বাড়ি থেকেই মীরাকে বের করে দেবে। মীরা তো সোহাগের পায়ে পর্যন্ত পড়েছিল, বলেছিল আপনি ছাড়া আমি একদম নিঃস্ব, প্লিজ আমাকে একটু থাকতে দিন, আমি আপনার বাড়িতে কোনো এক কোণে পড়ে থাকবো, দিন শেষে শুধু আপনাকেই দেখব, তবু এভাবে তাড়িয়ে দেবেন না। সোহাগ মীরার কোনো কথাই শোনেনি, মীরাকে তাড়িয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। দরজার ওপাশ থেকে হাসান এসে মীরার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। মীরা হাসানের থেকে হাতটা ছুটতে থাকে। ছুটতে ছুটতে মীরা চলে আসে সোনাডাঙ্গার বাস স্ট্যান্ডে। চারদিকে হাসানের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। মীরা সবার চোখ এড়িয়ে খুলনা টু ঢাকার বাসটিতে ওঠে। বাস চলতে শুরু করে, আর মীরার মধ্যে এক নির্বাক যন্ত্রণা ও ভয় কাজ করে। এমন সময় মীরার পাশের সিটে বসে থাকা যাত্রী নিরু আপা মীরার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুনে ঢাকায় পৌঁছে মীরাকে তার আশ্রমে নিয়ে যায়। সেই আশ্রমে মীরা বৃদ্ধ মানুষদের সেবা করে কাটিয়ে দেয় জীবনের 19টা বছর। মীরার মেয়ে মায়া, যার কাছে মীরা তার সন্তানের বাবার পরিচয়টা গোপন রেখেছে। মীরা চায়নি মায়া জানুক তার বাবাকে। টেলিভিশনে যতই সোহাগের সাক্ষাৎ দেখাতো, মীরা এক ধ্যানে সব কিছু ছেড়ে টেলিভিশনের সামনে পড়ে থাকতো, শুধু সোহাগের মুখটা দেখবে বলে। মায়া কিছু জিজ্ঞাসা করলে মীরা বলতো সে সোহাগের অনেক বড় ফ্যান। মায়াও যখন কোনো পত্রিকায় সোহাগের কোনো ফটো ছাপা হতো, সেই ফটো কেটে এনে মীরাকে গিফট করত। মীরার তখন ঠোঁটের কোণে এক চিলতি হাসি উঠে উঠত, যা দেখে মায়াও ভালো লাগতো। কিন্তু মায়াকে কখনো মীরা বুঝতেই দিত না সোহাগ আসলে তার বাবা। হঠাৎ একদিন আবির তার বাবা মাকে সাথে করে মায়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। মায়াও রাজি হয়। বিয়ের দিনক্ষণ সব ঠিকঠাক। মীরাও মেয়ের বিয়ে দেবে বলে খুব ধুমধাম করে আয়োজন করে। জীবনের সব পুঁজি খরচ করে ফেলে মেয়ের বিয়ের জন্য। বিয়ে পড়ানোর সময় যখন মেয়ের বাবার নাম জিজ্ঞাসা করা হয়, তখন মীরা চুপ থাকে, বলতে পারে না মায়ের বাবার নাম। উক্ত পরিস্থিতিতে সকলেই মীরাকে আবার অপবাদ দেয়। মায়াকেও সবাই বলে পিতৃহীন, পরিচয়হীন একটি মেয়ে। আবিরকে তার বাবা মা নিয়ে যায় বিয়ের আসর ছেড়ে। তখনই সবাই বলে মায়াকে কেউ বিয়ে করবে না, কেউ জড়াবে না মায়ার মতো মেয়ের সাথে সম্পর্কে। এমন সময় কোথা থেকে যেন শোয়েব খান আর তার স্ত্রী মুফতি খান এসে মীরাকে বলে মায়াকে তারা পুত্রবধূ হিসেবে পেতে চায়। তারা নাকি মায়াকে অনেক আগে থেকেই চেনে। মায়া খুব ভালো মেয়ে, যার সাথে তাদের ছেলে মাহির খুব ভালো থাকবে। মাহিরকে তারা ফোন করে বিয়ের আসরে আনে। মাহির বাবা মায়ের সিদ্ধান্তে রাজি হয়ে বিয়ে করে নেয় মায়াকে। মীরা মাহিরকে বলেছিল আমার মেয়েটাকে তুমি কখনো কষ্ট দিও না বাবা, ও ছোটবেলা থেকে বাবাকে পায়নি ঠিকই, কিন্তু আমি ওকে বাবা মা কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। ওর দুইটা পরিচয় এক, ওর বাবা আমি আর ওর মাও আমি। ও তোমার স্ত্রীও। ওর মধ্যে ছেলে মানুষতে ভরপুর, কিন্তু ভেতরটা একদম পরিষ্কার। ওকে তুমি একটু শিখিয়ে পড়িয়ে নিও।
মীরা মাহিরকে আরও বলে, বাবা আমার মেয়েটাকে আমি একজন আদর্শ ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখো আমার সেই স্বপ্নটা আজ পূরণ হলো না। তবে এমন একজনের হাতে ওকে তুলে দিচ্ছি যে খুলনায় অনেক বড় একটা হসপিটালের ডাক্তার। মাহির তখন মীরাকে থামিয়ে দিয়ে বলে, আপনার মেয়ে যদি চায় তাহলে সে একদিন ডাক্তার হবে, আমি নিজে ওকে সেই দিকটাই সাপোর্ট করব। মাহিরের কথা মীরা অনেকটা খুশি হয়। মাহির মায়াকে বিয়ে করে খুলনায় নিয়ে আসে। মায়া চলে যাওয়ার পর মীরা একদম একা হয়ে যায়। মায়ার বিয়ের দিন মায়ার বাবা মার নাম না বলায় আশপাশের মানুষও অনেক কথা বলা শুরু করে। মীরা পারে না এত অপমান সহ্য করতে, তাই সেখান থেকেও চলে আসে বরিশাল। এখানে এক পুরনো বান্ধবী রুমার সাহায্য নিয়ে একটা স্কুলে জব পায়। ছোট ছোট বাচ্চাদের স্কুল থাকলে সারাদিন শাসন করে, আদর করে কাটিয়ে দেয়। আর রাতের সময়টুকু মাঝে মাঝে মায়ের সাথে ফোনে কথা বলে, না হলে টেলিভিশনে দেখে কেটে যায়। বর্তমান মাহের গাড়ি নিয়ে স্নিগ্ধার বাড়ির সামনে এসে জোরে জোরে হর্ন বাজাতে থাকে। স্নিগ্ধা এসে গাড়িতে উঠলেই মাহির গাড়ি স্টার্ট দেয়। গুড মর্নিং জান, গুড মর্নিং বলেছি তোমাকে আমি। মাহিরের কোনো প্রতিউত্তর না পেয়ে স্নিগ্ধা এবার রেগে যায়। কথা কানে যাচ্ছে না তোমার? স্নিগ্ধা মাহিরের শার্টের কলার ধরে নিজের সামনে টেনে আনে। ওই নষ্টা মেয়েটার জন্য তুমি আমার উপর এখনো রেগে আছো? মাহির কিছু না বলে গাড়িটা থামিয়ে দেয়। গাড়ি থেকে নামো। মানে বুঝছো না? মাহির গাড়ি থেকে নেমে ঘুরে এসে স্নিগ্ধার পাশ থেকে গাড়ির দরজাটা খোলে। নামো। না। মাহির স্নিগ্ধার হাত ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে গাড়িতে স্টার্ট দিয়ে স্নিগ্ধাকে রেখে চলে যায়। স্নিগ্ধা হা হয়ে আসে, এত বড় অপমান! মাহিরের সাহস হয় কিভাবে আমার সাথে এমনটা করার? ওই মেয়েটার জন্য এর শোধ আমি নিয়ে ছাড়বো। হসপিটালে রাইসুলের দেওয়া 24 ঘন্টা পার হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। এর মধ্যে পুলিশ এসেও বসে আছে। হসপিটালের সব ডাক্তার ধরে নিয়েছে মাহিরের ডাক্তারি আজ এখানেই শেষ। মাহির হসপিটালে এসে দেখে শ্যামলী বসুর বাড়ির লোকজনও অনেক চিৎকার চেঁচামেচি করছে, সাথে চলছে জনগণের আহাজারি। মীরা মেডিকেল হসপিটাল হায় হায়, মীরা মেডিকেল হসপিটাল হায় হায়। ইট পাটকেল যে যা পাচ্ছে সবাই হসপিটালের উপর ছুঁড়ে মারছে। মাহির এসে ভিড় ঠেলে রাইসুলের ক্যাবিনে যায়। রাইসুল খুব ক্ষিপ্ত হয়ে বসে আছে। মাহির রাইসুলের সামনে গিয়ে দাঁড়ালে রাইসুল পুলিশকে দেখিয়ে দেয়, এই সেই ব্যক্তি, নিয়ে যান ওকে। পুলিশ এসে মাহিরের সামনে দাঁড়ালে মাহির রাইসুলের কাছে 2 ঘন্টা সময় চায়। রাইসুলের মাথা ঠিক থাকে না, সে অনেক রেগে পুলিশকে বলে মাহিরকে যত দ্রুত সম্ভব চোখের সামনে থেকে নিয়ে যেতে। মাহির অনেক বোঝানোর চেষ্টা করে, রাইসুল কিছুতেই বুঝতে চায় না। তারপর পুলিশ মাহিরকে অ্যারেস্ট করে। বাইরে আনলে সবাই জোরে জোরে ইট পাটকেল ছুড়তে থাকে। একটা ইটের টুকরো এসে মাহিরের কপালে লেগে কপালটা কেটে যায়। পুলিশ পরিস্থিতি সামলাতে জনগণকে পিটিয়ে রাস্তা ফাঁকা করে মাহিরকে জিপে উঠিয়ে খালিশপুর থানায় নিয়ে আসে। মায়া ইজি বাইকে করে হসপিটালে আসায় একটু দেরি হয়ে যায়। মাহিরকে পুলিশ নিয়ে যাওয়ার পরে মায়া হসপিটালের মধ্যে ঢোকে। এত চিৎকার চেঁচামেচি কিসে সেটা ভাবতে ভাবতে ক্লাসরুমে যায়। আজকের প্রথম ক্লাস ছিল ডাক্তার মাহিরের সাথে। মাহিরকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় সব স্টুডেন্ট ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। মায়া ক্লাসরুম ফাঁকা পেয়ে সবাইকে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে গিয়ে সকলের আলোচনা শুনে কেঁপে ওঠে। মাহিরকে পুলিশ ধরে নিয়ে গেছে শুনে মায়া কাঁদতে কাঁদতে মাহিরের ক্যাবিনে ছুটে যায়। পুরো ক্যাবিনে তন্ন তন্ন করে খুঁজে গতকালের স্টোরুমে পাওয়া শ্যামলী বসুর সেই নকল ফাইলটি। তারপর খেয়াল করে টেবিলের উপর গতকালের স্টোরুমে পাওয়া সেই নকল ফাইলটি পড়ে আছে। মায়া আর কিছু না ভেবে ফাইলটা নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। এমন সময় রাস্তায় বেরিয়ে তাড়াতাড়ি কোনো রিক্সা বা ইজি বাইক না পেয়ে দৌড়াতে থাকে। পুরো রাস্তা দৌড়াতে দৌড়াতে থানায় আসে। মায়া থানায় আসার পর খুব ক্লান্ত হয়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। পাশে একটা পুলিশকে যেতে দেখে ডাক দেয়, ভাইয়া শুনেন, এখানে ডাক্তার মাহিরকে ধরে এনে কোথায় রেখেছেন বলতে পারবেন? পুলিশটা মায়ার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখি মায়ের হাত পা কাঁপছে। আপনি কে? আমি ওনার। কি হলো বলুন, আপনি ওনার কে? আমি ওনার পাশ থেকে মাহিরের বাবা শোয়েব খান এসে বলে, স্ত্রী, উনি ডাক্তার মাহির খানের স্ত্রী। আপনি কে? ও, আর আপনি? আমি ডাক্তার মাহির খানের বাবা। আচ্ছা, তাহলে ভেতরে আসুন, দেখিয়ে দিচ্ছি বলেই পুলিশ সামনে এগোতে থাকে। মায়া শোয়েব খানকে এখানে দেখে অবাক হয়, তাই জিজ্ঞেস করে, বাবা আপনি এখানে? আপনি কিভাবে জানলেন? টিভিতে দেখলাম, প্রতিটা চ্যানেলে একই নিউজ। মাহির খান ভুল অপারেশন করে একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাই হসপিটাল কর্তৃপক্ষ হসপিটালের সুনাম নষ্ট হওয়ার কেস করেছে মাহির খানের নামে। বাবা এসব টিভিতেও দেখাচ্ছে? হ্যাঁ রে মা, বাবা হয়ে কি এসব দেখে আর চুপচাপ বসে থাকতে পারি? তাই চলে আসলাম। শোয়েব খান কথাটা বলে খুব ভেঙে পড়ে। মায়া তাকে ধরে মাহিরের সাথে দেখা করতে যায়।
স্যার। মায়ের গারদের ভেতর থেকে তাকিয়ে দেখে মায়া আর বাবা এসেছে। মায়ের এগিয়ে আসলে মায়া মাহিরের কপাল থেকে রক্ত ঝরতে দেখে মায়ের খুব কষ্ট হচ্ছে মাহিরকে এই অবস্থা দেখে। মায়া, বাবা বিশ্বাস করো কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি জানি বাবা, তুই এমনটা করতে পারিস না। মাহির মায়ের দিকে তাকালে মায়া ওনার আসলটা উঠিয়ে গারদের গিরিলে ফাঁকা দিয়ে মাহিরের মুখটা শুয়ে দেখে। তারপর কপাল থেকে রক্ত মুছে দেয়। মাহির মায়ের নাম ধরে ডেকে উঠলে মায়া মাহিরের সামনে ফাইলটা ধরে। স্যার, সেই ফাইলটা, এটা পুলিশকে দিলে তারা কি আপনাকে ছেড়ে দেবে? না মায়া, এই ফাইলে কিছু প্রমাণ হবে না। পুলিশ তো ভাববে আমি এই ফাইলটা বানিয়ে রেখেছি নিজের বাঁচানোর জন্য। তাহলে? আমি ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বের করেছিলাম। এই ফাইলটাই আমি ছাড়াও হসপিটালের আরও কয়েকজন ডাক্তারের হাতে ছাপাচ্ছি। আমার মনে হয় এই আমাকে ফাঁসাতে চাই, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ আমি জোগাড় করতে পারিনি। তাহলে কি হবে? কিভাবে প্রমাণ হবে আপনি নির্দোষ? একটা উপায় আছে। কি? মাহির মায়াকে একটা প্ল্যান দেয়। বুঝতে পেরেছো কি করতে হবে? হ্যাঁ, কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা কোথায়? আমার ক্যাবিনেট টেবিলের উপর একটা বই রাখা আছে, সেই বইয়ের মধ্যে রেখেছিলাম। মায়ের চোখ বেয়ে দুবোটা অস্ত্র গড়িয়ে পড়ে। মাহির দেখে গারদের গ্রিলের উপর রাখা মায়ের হাত দুটি নিয়ে নিজের হাতে মায়ের হাতের আঙ্গুল চেপে ধরে এক অপলক দৃষ্টিতে মায়ের মুখ পানে তাকিয়ে থাকে। মায়ের হাতে স্পর্শ মাহিরকে কাল রাতের কথাগুলো মনে করিয়ে দেয়। কাল রাতে কি করেছিলে তুমি আমার সাথে? আমি? মায়ের চোখ ধরে বড় বড় করে মায়ের দিকে তাকায়, যা দেখলে মায়া সত্যি ভয়ে মরে যাবে। মায়া মাথাটা ডানে বামে ঝাঁকিয়ে ভয়ে ভয়ে বলে, কই কিছু করিনি তো। একদম মিথ্যা বলবা না, আমার সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছেন? আমাকে বোকা বানিয়ে আদর খেয়েছো। মায়া কি বলবে বুঝে উঠতে পারে না। সরি, আমি আসলে। থাক, আর বলতে হবে না। এর শাস্তি তো তোমায় আমি বাইরে এসে দেবো। এত বড় সাহস কোথায় পাও তুমি? আমি ভেবেছিলাম আপনি। আমি কি? কিছু না, আপনি আগে বাইরে আসুন তো, তারপর আমাকে যে শাস্তি দিবেন দিয়েন। কথাটা বলেই মায়া কেঁদে দেয়। মায়া তবুও কেঁদে চলেছে। মায়ের জোরে একটা ধমক দেয়। আপনি সত্যিই খুব খারাপ, এমন একটা পরিস্থিতিতেও আমাকে ধমকাচ্ছেন। আচ্ছা, আর ধমকাবো না, যেটা বলেছি সেটা গিয়ে আগে করো। আমি যদি না পারি? পারবে? আমার খুব ভয় করছে স্যার। কিসের ভয়? হারিয়ে ফেলার ভয়। আমি পারবো না আপনাকে হারাতে। কি বললে? মায়া জিভ কামড়ে ধরে। কি বললাম এটা? তুমি কিন্তু অনেক পেকে গেছো। তোমাকে এবার শাসন না করলে হচ্ছে না। শোয়েব খান উকিলের সাথে কথা বলছিল। সে এসে মায়া আর মাহিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। মায়া শ্বশুরকে আসতে দেখে মাহিরের হাত থেকে নিজের হাতটা সারিয়ে নিয়ে শ্বশুরের দিকে ঘুরে দাঁড়ায়। তারপর প্রশ্ন করে, উকিল বলেছে জামিন করানো যাবে না। কাল শনিবার, কোর্ট বন্ধ। রবিবারে কেসটা কোর্টে উঠবে। আমাদের হাতে মাত্র 2 দিন সময় আছে। এর মধ্যে যা করার করতে হবে, নইলে। এত চিন্তা করো না বাবা, তোমার বৌমা আছে তো, ও সব ঠিক করে দেবে। মাহিরের মুখে বৌমা কথাটা শুনে মায়ের মনে ভেতরটা খুশিতে ভরে ওঠে। তাহলে কি মাহির মন থেকে মায়াকে স্ত্রী হিসেবে মেনে নিল? আবার মনে মনে ভাবতে থাকে সে কি পারবে মায়েরকে নির্দোষ প্রমাণ করতে। কিছুক্ষণ পর মায়া আর শোয়েব খান বাড়িতে আসে। মায়ের শাশুড়ি মা যখন সবজি কাটছে দুপুরে রান্না করার জন্য, সে কিছুই জানে না। কি গো, দুজনে একসাথে কোথা থেকে আসছো? বৌমা আজও কি হসপিটালে যাওনি? তুমি অফিসে না গিয়ে বৌমাকে নিয়ে আজও আবার কোথা থেকে আসছো? তোমাদের এই অভ্যাসটা আর গেল না। মায়ের যদি জানতে পারে কি হবে জানো? ক্লাস ফাঁকি দিয়ে বৌমাকে নিয়ে তুমি আজও নিশ্চয় ফুসকা খাওয়াতে গিয়েছিলে। এইসবের জন্যই তো ওদের দুজনের মাঝে মনোমালিন্য চলে। তোমার অন্তত এইসব বোঝা উচিত ছিল। মুক্তি থাকবে, সেই এসেছে ধরেই শুধু বকবক করে যাচ্ছ। আমি বকবক করছি? প্লিজ থামো না তোমরা। মায়া তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে সব খুলে বলে। সিনিকদা বসে বসে টিভিতে মাহিরের নিউজ দেখে চোখের পানি ফেলছে। নেহা ঠাস করে ডক্টর নাহিদের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বনা এসে নেহাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তোমার সাহস হয় কিভাবে আমার ছেলের গায়ে হাত তোলা? সিনিকদা উঠে এসে ডাক্তার নাহিদকে টেনে ধরে নেহার থেকে জোরে একটা থাপ্পড় মারে। মনা ভীষণ রেগে যায়। সিনিকদার দিকে ঘুরে রাগী দৃষ্টিতে তাকায়। সিদ্ধা, তুই তোর ভাইকে মারছিস? দেখো নেহা, তোমার শত্রুতা রাইসুল শিকদারের সাথে আর আমার শত্রুতা সোহাগ মির্জার সাথে। প্লিজ শান্তি, বিশ্বাস করুন, আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি রাইসুল শিকদারের স্বপ্নের হাসপাতালের দুর্নাম করতে। ভেবেছিলাম আপনাদের সারপ্রাইজ দেব, তাই প্ল্যানটার কথা আগে বলা হয়নি। সিনিকদা ডক্টর নাহিদকে আর একটা থাপ্পড় বসিয়ে দেয়। আপু, আমি আসলে। না, আমি বিশ্বাস করি না। আমার মায়ের কিছুতে এমন করতে পারে না। মা, আপনি শান্ত হন।
আমরা সকলেই জানি উনি কিছু করেননি। আমি কিছুই জানি না। আমার মায়েরকে তোমরা যেভাবে হোক এনে দাও। আপু আমাকে ক্ষমা, আপু আমি ইচ্ছে করে, বিশ্বাস করো আপু। ডাক্তার নাহিদ যতবার কথা বলছে ততবার চর খাচ্ছে, যতবার কথা বলছে ততবার ঠাস ঠাস করে চর খেতেই আছে সিনিকদার হাতে। এমন সময় মনা এসে সিনিকদার ঘুরিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিলে সিনিকদার গালে, তারপর গিয়ে থামে। কোথাকার কোন ছেলে তার জন্য তুই তোর ভাইকে মারছিস? ও কোথাকার কোনো ছেলে নয় মা, ও মাহির, আমার ভালোবাসা মাহির, যাকে আমি স্কুল লাইফ থেকে ভালোবেসে এসেছি। আজ তোমার গুণধর ছেলে ওকে এমনভাবে ফাঁসিয়েছে, ইচ্ছে করছে তো ওকে মেরেই ফেলি। কথাটা বলে সিনিকদার সব জিনিসপত্র ভাঙতে শুরু করে। নেহা, মনা, ডাক্তার নাহিদ মিলে সিনিকদাতে আটকানোর চেষ্টা করে, কিন্তু সিনিকদার যখন রাগ হয় তখন সে কাউকেই মানে না। এমনটা করিস না মা, আমি দেখছি কি করা যায়, প্লিজ এখন থাম তুই। সিনিকদার জিনিসপত্র ছুঁড়তেই থাকে, কারো কোনো কথাই কানে নেয় না। আমার মাহিরকে আমি চাই, যেভাবে হোক ওকে বাইরে বের করো বলছে আর ভাঙচুর করেই যাচ্ছে। সিনিকদাকে কীভাবে শান্ত করা যায় নেহা কিছু একটা ভেবে নাহিদার মনাকে পাশে ডাকে। তারপর নেহা কথা মতো সিনিকদাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। মোনা আর নেহা সিনিকদার হাত পা চেপে ধরে রাখে। ডাক্তার নাহিদ এসে একটা ঘুমের ইঞ্জেকশন দিলে সিনিকদা ঘুমিয়ে যায়। মাহির লকআপের ভেতরে বসে বসে ভাবছে সিনিকদার কথা। এমন একটা খবর তো স্নিগ্ধার কানে অনেক আগেই চলে গেছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হতে চললো, খবরটা শুনেও স্নিগ্ধা আমায় দেখতে আসলো না। তাহলে কি স্নিগ্ধা আমাকে ভালোবাসেনি মন থেকে? আমি ভুল করেছি ওর নাটকটা বিশ্বাস করে। সেদিন মায়াকে বিয়ে করে আনার পর বাসর রাতে স্নিগ্ধা আমায় ফোন করেছিল। আমি কখন ওর ভালোবাসায় সাড়া দিইনি, শুধু ওকে একটা ভালো ফ্রেন্ড হিসেবে ভেবে এসেছি। ওকে ফ্রেন্ড ভেবেই বলেছিলাম আমার আর মায়ের বিয়েটার কথা। ও খবরটা শুনে আমাকে হুমকি দেয় আত্মহত্যা করবে। আমি ওর কোনো কথায় বিশ্বাস করি না। আমি বাসর ঘরে গিয়েছিলাম, মায়ার খুব কাছেও চলে এসেছিলাম। হঠাৎ নাহিদের ফোন, স্নিগ্ধা হসপিটালে, ওনাকে বিষ খেয়েছি। তাহলে সবটাই ছিল সাজানো নাটক মাত্র? স্নিগ্ধা কখনোই আমাকে ভালোবাসেনি, শুধুই জেদের বসে চেয়েছে। আর আমি কিনা বোকার মতো একটা বছর কাটিয়ে দিলাম। আমি তো মন থেকে শুধু মায়াকে ভালোবেসেছি। স্নিগ্ধা এমন ছেলে মানুষই যাতে না করে তার জন্য অভিনয় করেছি স্নিগ্ধার সাথে এতদিন। কিন্তু আর না, এখন স্নিগ্ধা নিজেই যখন দূরে সরে যাচ্ছে, আমি আমার মায়ের সাথে ভালোভাবে থাকতে পারবো। যত ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে আছে সব ঠিক করে নতুনভাবে সব কিছু শুরু করব। এখান থেকে বের হয়েই আগে মায়াকে বলবো, মায়া তোমাকে আমি খুব ভালোবাসি। নিধি, মিঠু, রুষা, সজীব সবাই রেডি তো? ডাক্তার নাহিদ এখনই বের হবে। কি করতে চাচ্ছিস বলতো তুই? কি? না না না। কি? আরে রাখ তো তোর অন্যায়। একজন নির্দোষ মানুষ শাস্তি পাবে, সেটা কি ন্যায়? নিধি বলে, আমার মনে হয় রুষা ঠিকই বলছে, সবাই রাজি হয়ে যা। তাছাড়া মাহির স্যার কত ভালো আমরা সবাই জানি। ঠিক আছে, আমরা রাজি। এক এক করে সবাই রাজি হয়। একসাথে সবাই হাত মিলিয়ে সামনের দিকে আগায়। ডাক্তার নাহিদ ক্যাবিন থেকে বের হতেই তার নাকের সামনে সজীব একটা রুমাল চেপে ধরে। ডাক্তার নাহিদ রুমালটা নাকের সামনে ধরার সাথে সেন্সলেস হয়ে পড়ে যায়। মায়া, রুষা, মিতু, নিধি এসে একটা মানকি টুপি ডাক্তার নাহিদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর তাকে চাদরে মুড়িয়ে সবাই মিলে স্টোররুমের কাছে যায়। সবাই যার যার মুখ থেকে ঢেকে রাখা চাদর সরিয়ে স্টোররুমের চেয়ারে বসিয়ে ডাক্তার নাহিদকে বাঁধে। কিছুক্ষণ পর ডাক্তার নাহিদের জ্ঞান ফেরে। সে মিট করে চোখ মেলে চেয়ে দেখে সামনে মায়া, রুষা, মিতু, নিধি আর সজীব দাঁড়িয়ে আছে। রুষা এক গ্লাস পানি ডাক্তার নাহিদের মুখের উপর ছুঁড়ে মারে। সজীব যে ডাক্তার নাহিদের চুলের মুষ্টি টেনে ধরে। মায়া ইঞ্জেকশন নিয়ে সামনে আগাছে। মিতু, নিধি বেঁধে রাখা ডাক্তার নাহিদের দুপাশে দাঁড়িয়ে আছে। প্লিজ ছেড়ে দাও আমায়। মায়ের দিকে তাকিয়ে দেখে বলে, ওটা কিসের ইঞ্জেকশন? পাগলের। ডক্টর নাহিদ ভয়ে আমতা আমতা করে, না আমায় ছেড়ে দাও, তোমরা কত ভালো, তাহলে এমনটা কেন করছো? মায়া এসে রুষার হাতে ইঞ্জেকশনটা দেয়। সব সত্যি কথা বলবেন, না হলে এই পাগলের ইঞ্জেকশন আপনাকে দিয়ে দেব। ডক্টর নাহিদ ভ্যাবাচাকা খায়। সত্য? কিসের সত্য? সজীব ডাক্তার নাহিদের চুলের মুষ্টি ধরে এক টান দেয়। নাইলে কি তোমরা আমার সাথে এমন কেন করছো? আমি কিন্তু এবার চিৎকার দেব। সজীব ডাক্তার নাহিদের মুখটা চেপে ধরে। চিৎকার দেবেন? তার আগে আপনাকে পাগলাগারদে পাঠাবো। কিরে রুষা, দাঁড়িয়ে কি দেখছিস? দিয়ে দে ইঞ্জেকশনটা। দিচ্ছি। সজীব ডাক্তার নাহিদের মুখটা ছেড়ে দেয়। এমনটা করো না তোমরা, বলো কি সত্যি বলতে হবে। এই তো পথে এসেছেন, এখন বলেন দেখি শ্যামলী বসুর নকল ফাইলটা কে বানিয়েছিল? আমি জানি না, যা করেছে ডক্টর মাহির করেছে, সে তো তার শাস্তি পাচ্ছে। তাহলে আমার সাথে কেন তোমরা এমন করছো? মায়াকে ডক্টর নাহিদ একটা চর বসিয়ে দেয়।
ডাক্তার মাহির স্যার কিছু করেনি, যা করেছে আপনি করেছেন। কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি করেছি? এই রিপোর্টটা দেখেছেন? সেই নকল ফাইলের হাতের ছাপ আপনার সাথে ম্যাচ করেছে। ফাইলটা আপনারই তৈরি। ডাক্তার নাহিদ ভয়ে ভয়ে তাকান। না মানে এইসব কি? যা বলার পরিষ্কার করে বলুন, আপনি এসব কেন করেছেন? ডক্টর নাহিদ সব খুলে বলে যে তার মূল উদ্দেশ্য ছিল হসপিটালের সুনাম নষ্ট করা, ডক্টর মাহিরকে বিপদে ফেলা বা শ্যামলী বসুকে মেরে ফেলা না। ডক্টর নাহিদের কথাগুলো নিধি রেকর্ড করে আর মিতু ভিডিও করে রাখে। তারপর মায়া ও তার বন্ধুরা ডক্টর নাহিদকে টানতে টানতে থানায় নিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয় প্রমাণসহ। মাহিরকে ছেড়ে দেওয়া হয়। মাহিরকে লকআপ থেকে বের করে ডক্টর নাহিদকে লকআপের ভেতরে ঢোকানো হয়। সবাই খুব খুশি হয় মাহিরকে বাইরে দেখে। মাহির মায়ের ফ্রেন্ডে ধন্যবাদ জানিয়ে মায়ের সামনে এসে দাঁড়ায়। মায়া, তোমাকে আমি... মাহির কিছু বলতে চাচ্ছিল মায়াকে, হঠাৎ কোথা থেকে যেন স্নিগ্ধা চলে আসে। মাহিরকে স্নিগ্ধা জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দেয়। জান, তোমাকে এখানে থাকতে হবে না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। মায়া এমন দৃশ্য চোখের সামনে দেখে সেই মুহূর্তে দৌড়ে থানার বাইরে চলে আসে। মায়া চলে যাওয়ার পর মাহির স্নিগ্ধাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। চলে যাও স্নিগ্ধা, তোমার নাটক আমি আর দেখতে পারছি না। নাটক? আমার কষ্টটাকে তোমার নাটক মনে হয়? কিসের কষ্ট তোমার? কাল সারাদিনে একবারও দেখতে এসেছো আমাকে, আজ এসে আবার তোমার এই মিথ্যা নাটক দেখাচ্ছ? বিশ্বাস করো মাহির, কাল আমার কি হয়েছিল আমি নিজেই মনে করতে পারছি না। ঘুমিয়েছিলাম, উঠে শুনি পুরো একদিন বিছানায় পড়ে পড়ে ঘুমিয়েছি। আবার নাটক? দেখো স্নিগ্ধা, অনেক হয়েছে আর না, এবার তোমার এই নাটক থেকে আমাকে মুক্তি দাও। মাহির কথাটি বলে স্নিগ্ধাকে এড়িয়ে চলে যায়। থানার বাইরে গিয়ে দেখে মায়া রাস্তার এক পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। মাহির কান ধরে হাঁটু নিয়ে মায়ের পেছনে বসে পড়ে। মায়াকে ডাকে, মায়া। মায়া পেছনে বেরিয়ে অবাক হয়ে যায়। মায়া কি তাহলে স্বপ্ন দেখছে? মায়া চোখ দুটো হাত দিয়ে ভালোভাবে ডলতে ডলতে মাহিরের দিকে তাকায়। না, এ তো সত্যি। সরি মায়া। মায়া মাহিরের এমন কাণ্ডে অবাক হয়ে যায়। মায়া সামনে বসে মাহিরের কান ধরে রাখা হাত দুটি নামিয়ে দেয়। তারপর মাহিরকে উঠিয়ে দাঁড় করায়। মায়া ছলছল চোখ দিয়ে মাহিরের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, এটা আপনি কি করেছেন? আমি খুব খারাপ, তাই না? আপনি এভাবে কেন বলছেন? খুব কষ্ট দেই তোমাকে আমি? না। আজ কিছু কথা বলবো, শুনবে? তোমাকে। কি? তোমাকে আমি ভালোবাসি মায়া, ভালোবাসি তোমায় সেই প্রথম থেকেই। যেদিন বিয়ের পর তোমার মুখটা দেখেছিলাম, বিশ্বাস করো মায়া, তুমি ছাড়া আর কাউকে নিয়ে কখনো আমি ভাবিনি, আর কাউকে এতটা ভালোবাসিনি। আমার মন শুধু তোমাকে চেয়েছি। আমি জানি না কিভাবে আমাদের মাঝে এত ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। আমি এটাও জানি না তুমি আমাকে এখন আর বিশ্বাস করবে না, তবে বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালোবাসি। মায়া চুপ করে মাহিরের কথাগুলো শুনছে, কোনো কথা না বলে। মাহির মায়ের কাছে এসে মায়াকে ঝাঁকিয়ে জানতে চায়, এভাবে চুপ করে থেকো না, কিছু তো বলো মায়া, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? মায়া এক ঝটকায় মাহিরের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না জুড়ে দেয়। কান্না জড়িত কণ্ঠে মাথাটা হালকা ঝাঁকিয়ে বলে, আমি বিশ্বাস করি, আপনাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আপনি শুধুই আমার, আর আমাকেই ভালোবাসেন। আপনার মতন এতটা ভালোবাসা আমাকে কেউ দিতে পারবে না। এতগুলো দিন অপেক্ষা করেছি আপনার মুখে এই কথাটা শোনার জন্য। আপনি কি বোঝেন না আমার কষ্ট হয়?